চলো স্টার্ট করি। আজকের যে টপিক রয়েছে, আজকে ফাইনাল, তোমাদের সামনেই পরীক্ষা, তো আজকেই ফাইনাল মোটামুটি এটার এমসিকিউ ক্লাসটা। এক নম্বর প্রশ্ন, when the UPSC was established? কি হবে আনসার? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা কত সালে এস্টাবলিশড হয়? 1926. ডেট? 1926 স্যার। ডেট, ইয়ার? 1 অক্টোবর 1926 এটা এস্টাবলিশ করে। সেই সময় স্যার রস বার্কারকে চেয়ারম্যান করে বা এটা হেড করে স্টার্ট করা হয়। রস সেটা বার্কার, কিন্তু কোনো আচ্ছা। স্ট্যাচুটরি ব্যাকিং ছিল না। পরে 1935 এর অ্যাক্টে এটাকে স্ট্যাচুটরি ব্যাকিং দেওয়া হয়, যখন তার নামটাও চেঞ্জ করে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন করা হয়। কারণটা তো জানো যে 1935 এর অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে ফেডারেল প্রভিশন ইন্ট্রোডিউস করা হয় এবং তার থ্রু দিয়েই ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়। এরপরে যখন সংবিধান তৈরি হয়, সেখানে 315 নম্বর ধারায় এই ইউপিএসসি এস্টাবলিশডের কথা বলা হয়, যে ভারতের সেন্ট্রালে একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে, যে সেন্ট্রালে যাবতীয় রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কাজকর্ম সেগুলো পরিচালনা করবে। কেউ কিছু জিজ্ঞেস করছিলে, বলো। ওকে, এটা পরের প্রশ্নে যাই। দ্য চিফ লিঙ্ক বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস? স্যার গভর্নর স্যার। Sir, Governor. রাইট আনসার হচ্ছে গভর্নর। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রধান যোগসূত্রের কাজ রাজ্যপাল করে থাকেন। হু ক্যান প্রিসাইড ওভার দ্য মিটিংস অফ গ্রাম সংসদ? বিডিও, প্রধান, পিডিও আর সভাপতি। বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পিডিও মানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। স্যার এটা ভিডিও হবে। স্যার ভিডিও হবে স্যার। Sir, BDO না, এটা প্রধান হবে তো, গ্রাম সংসদ। অবশ্যই প্রধান হবে। গ্রাম সংসদ তো সেটা পলিটিক্যাল সেক্টর, তো সেখানে প্রিসাইডিং অথরিটি যে প্রধান, গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সেই গ্রাম সংসদ মানে কি গ্রাম সভা, গ্রাম সভার মিটিংও সেই পরিচালনা করবে। চলে আসবে পরের প্রশ্ন। আ পার্সন ইলেক্টেড ফ্রম 2 পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিজ মাস্ট চুজ ওয়ান কনস্টিটিউয়েন্সি অ্যান্ড ভ্যাকেট দ্য আদার উইদিন হাউ মেনি ডেজ? 7 days, 10 days, 14 days, 30 days? দুটো থেকে জয়লাভ করলে একটাকে ছাড়তে হয় কত দিনের মধ্যে? স্যার 14 দিনের মধ্যে। রাইট আনসার হচ্ছে 14 days, একদমই ঠিক। এটা অ্যাকচুয়ালি আমাদের যে মেম্বারশিপ রুলস রয়েছে 1950, তার মাধ্যমে এবং 101 এর ক্লজ 2 এর যে বিষয় রয়েছে সাংবিধানিক প্রভিশন, তার থ্রু দিয়ে ইন্ডিকেটেড হয়। ক্লিয়ারলি বলা নেই কিছু, কোনো সাংবিধানিক প্রভিশনে বলা নেই, বাট ওখানে বলা আছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে ছাড়তে হবে, এবং সেই ছাড়ার ডেটটা সম্পর্কে বলা আছে আমাদের মেম্বারশিপ রুলস 1950 মধ্যে। সাংবিধানিক ডিটেলস কোনো কিছু নেই কিন্তু। ওকে, চলে আসবো নেক্সট। অ্যান অর্ডিনারি বিল পাসড বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি ক্যান বি হেল্ড by the state legislative council for a maximum period of 1 month, 2 months, 4 months, 3 months, 4 months or 6 months? স্যার 4 মান্থ। স্যার 4 মান্থস হবে। 4 months. আমরা অলরেডি এখানে 6 months পর্যন্ত হোল্ড করে রাখতে দেখবো। স্টেটের ক্ষেত্রে সেটা হচ্ছে 4 months, 3 months প্রথম দফায়, তারপর আরো 1 মাস, এইভাবে ম্যাক্সিমাম 4 months। আর্টিকেল 197 এ এই বিষয়ে ডিটেলসে দেওয়া আছে। Question number 5. Which of the following articles deals with the procedure for amendment of the Constitution of India? স্যার 368। 368. 368 368। বাকি 352 তে কি আছে? ন্যাশনাল ইমার্জেন্সি, আর এটা স্টেট ইমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি। আর 360 তে ইকোনমিক ইমার্জেন্সি।
360 তে এখানে নেই, 370 আছে। যে জম্মু This অ্যান্ড one is a কাশ্মীর special. এটা 370 তে দেওয়া আছে। পরের প্রশ্ন, দ্য রিট অফ হেভিয়াস কর্পাস ইজ ইস্যুড ফর preventing a public official from executive authority, securing release from unlawful detention, transforming a case to another court, or enforcing performance of public duty. কি হবে? অপশন বি। স্যার অপশন বি। Option B, securing release for কাউকে ডিটেইন unlawful. করা হয় তো তাকে রিলিজ করার জন্যই হচ্ছে এই উদ্যোগ। তো দ্যাটস হোয়াই ইটস কল্ড পার্সোনাল লিবার্টির হলমার্ক। পরের প্রশ্ন 7 নম্বর, হুইচ আর্টিকেল অ্যাবলিশ বেগার? 15, 23, 17 আর 18? 17 তো হবে না, 18 হবে না, 15 স্যার 23 তে। 23 বা 23 স্যার। কেন হচ্ছে ই হবে স্যার। যেরকম জোর করে কাউকে কাজ করানো, উইদাউট রেমুনারেশন দিয়ে কাউকে কাজ করানো, এই ধরনের অ্যাক্টিভিটি নিষিদ্ধ করেছে। চলে আসো পরের প্রশ্ন 8 নম্বর, দ্য পাওয়ার টু proclaim national emergency is vested in the prime minister, parliament, president on the approval of parliament. স্যার The president on the approval of parliament. স্যার অপশন ডি হবে, ডি। অপশন ডি কি করে হয়? পার্লামেন্ট অ্যাপ্রুভাল দেওয়া অবধি বসে থাকে? না স্যার, এখানটা প্রেসিডেন্ট করে থাকে অ্যাকচুয়ালি, ওই গভর্নর। সে হয়। রিটেন রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ক্যাবিনেট। আচ্ছা, ক্যাবিনেট। আচ্ছা, অ্যাপ্রুভাল তো তারে 1 মাস ওয়েট করতে হয়, 1 মাস পর্যন্ত টাইম পাওয়া যায়। অ্যাপ্রুভালের জন্য ওয়েট করে থাকলে তো ইমার্জেন্সি আর জারি করা যাবে না। তো প্রেসিডেন্ট নিজেই করতে পারে, লিখিত অনুমতি লাগে, লিখিত রেকমেন্ডেশন, অনুমতি বলবো না, এখানে পরামর্শ। আগে প্রেসিডেন্ট নিজেই করতে পারতো উইদাউট এনি রিটেন রেকমেন্ডেশন, বাট বাই 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এটাকে ফিক্স করে দেওয়া হয়েছে কি রিটেন রেকমেন্ডেশন ছাড়া প্রেসিডেন্ট আর জারি করতে পারবেন না। আর অ্যাপ্রুভাল আরো পরে 1 মাসের টাইম পাওয়া যায়, 30 দিন, তার মধ্যে থেকে নিতে হয়। Which of the following is a feature of Indian federal system? Dual citizenship, single citizenship, separate constitution for states, state judiciary independent of union judiciary. সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ। ডুয়াল সিটিজেনশিপ থাকলেও ভুল কিছু নয়, ডুয়াল পলিটি আমি পড়তে গেছিলাম, জানি না সিটিজেনশিপ হয়ে গেছে। হ্যাঁ, কি হবে আনসার? অপশন বি, বোম্বে। রাইট আনসার হচ্ছে অপশন বি। বাকিগুলো একটাও আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আচ্ছা, এটা ডুয়াল সিটিজেনশিপ থাকলে আবার ঘাটবে আনসার। স্যার বলছি ডাবল সিটিজেনশিপ যাদের থাকে, মানে দুটো দেশের সিটিজেনশিপ, মানে তারা তাহলে মানে কোন দেশের সিটিজেন হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়? নিজেই তো বললে ডাবল সিটিজেনশিপ বলছো, তাহলে আবার কোন দেশে? তাহলে সেই যে দুটো দেশে, সেই দুটো দেশেরই পরিচয় দেবে। তুমি যদি ইউএসএ সিটিজেনশিপ নাও, তাহলে তুমি যখন যেটা তোমার মনে হবে তখন দেখাবে, ফেসবুকের অ্যাকাউন্টে তুমি ইউএসএ সিটিজেনশিপ লিখবে, আর যখন তুমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট বানাবে তখন তুমি লিখবে তুমি ইন্ডিয়ার সিটিজেন। তোমার যখন যেটা মনে হবে তখন তুমি সেটা দেখাবে, দুটোতে তোমার বৈধ। বুঝতে পেরেছি। Which fundamental right is available to both citizens and non-citizens? স্যার আর্টিকেল 21। আর্টিকেল 21। তো বাকিগুলো শুধুমাত্র The phrase any section of citizen is mentioned in Article 28, 29 clause 1, 30 clause 1 or 32. স্যার 31 হবে। স্যার 29, স্যার 29 এখানটা যেটা বলা হয়েছিল এই স্যার মাইনরিটি, হ্যাঁ, ওই মাইনরিটির ব্যাপারে যেটা একটা রিলিজিয়াস মাইনরিটি ছিল, একটা একটা অল সেকশনাল অফ দ্য মাইনরিটি। সোসাইটি, যেটা নিজেদের কালচার এগুলো নিয়ে করতে হবে, পারফর্ম করতে হবে। তো সোসাইটির কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা একটা 9 ওভারঅল হয়তো বলছি যে রিলিজিয়াস কিছু মাইনরিটি, কিন্তু যখন আর্টিকেল 29 এর মধ্যে অবস্থান দেখা যাচ্ছে এখানে কিন্তু শুধু মাইনরিটি নয়, বরং বলা হচ্ছে এনি সেকশন অফ সিটিজেন্স। এই এনি সেকশন হচ্ছে সুপ্রিম কোর্ট নিজেও ব্যাখ্যা করেছে
স্যার মাল্টি রেজার 30 হবে স্যার, মানে 31A যেটা আছে ওটা হওয়া উচিত, কেননা এখানটায় বলা হয়েছিল যে কোনো মাইনরিটি বা হচ্ছে যে কোনো রিলিজিয়াস মাইনরিটি বা মেজরিটি যারা নিজেদের এডুকেশনাল ইনস্টিটিউট এগুলো প্রপার্টি এগুলো তখন প্রপার্টি গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড করে নেয়, তো সেই প্রপার্টি অ্যাকোয়ার্ড করলে সরকার তো কম্পেনসেশন দেয় আমরা জানি, কিন্তু মাইনরিটি হ্যাঁ গ্রুপের থেকে কোনো প্রপার্টি অ্যাকোয়ার্ড করে না। তাহলে সেই মাইনরিটি প্রপার্টি অ্যাকোয়ার্ড করার ক্ষেত্রে এমন একটা কম্পেনসেশন যদি দেয় যাতে সেই মাইনরিটির জিনিসের ক্ষতি হচ্ছে, মানে তার 2 বিঘা জমি নিয়ে নিয়েছে, 2 বিঘা জমির বদলে তাকে সরকারের যে দাম সেটা তো কম হয়, সেটা তো আমার ইচ্ছে মতো করা যায়, সেই 2 বিঘা জমির দাম দিয়েছে হচ্ছে 2 লাখ টাকা, কিন্তু ওই 2 বিঘা জমির ওপর তার হয়তো 3 তলা বিল্ডিং ছিল, তো 2 লাখ টাকা দিয়ে দেয়, নিশ্চয়ই 3 তলা বিল্ডিং তৈরি করা সম্ভব না। তাই সরকারকে সেক্ষেত্রে এক্সেপশনাল ওয়ে ফলো করতে হবে, তাকে সঠিক কম্পেনসেশনই দিতে হবে। তার মানে 2 লাখ টাকার হবে না, 3 তলা বিল্ডিং সহ 2 বিঘা জমির যে অ্যামাউন্ট অ্যাকচুয়াল হয় আজকের দিনে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি, সেই অ্যামাউন্টটা এরকম হয় করতে হবে, তার কম দেওয়া যাবে না। এটাই এখানে ইনক্লুড করা হয়, এটাই 30 clause 1 এর মধ্যে লেখা আছে। এটা 20B ট্যালেন্টেড অ্যাক্টে এই প্রভিশনটা অ্যামেন্ড করা হয় আর্টিকেল 33 দিয়ে এই ক্লজটাকে অ্যাড করা হয়। তারপর চলে আসছে পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13, in the Ayodhya judgment 2019 the Supreme Court invoked which article of the constitution that made the allotment of 5 acres of land to Sunni Waqf board? কোন প্রভিশন ফলো করে? আর্টিকেল 132, 136 স্যার আর্টিকেল 142 স্যার, আর্টিকেল কেন সুপ্রিম কোর্টে এটা স্পেশাল পাওয়ার দেয় আর কি? কি পাওয়ার দেয়? স্যার স্পেশাল পাওয়ার দেয় আর কি, যে কোনো নিজেদের কি বলে জাজমেন্ট বা সামথিং কিছুকে ও রিভোক করতে পারে বা সামথিং চেঞ্জ করার ব্যাপারটা থাকে তার সুপ্রিম কোর্ট। স্টাবলিশ করা হয়েছিল রিজেন মধ্যপ্রদেশের নতুন নিয়ম জারি করতে, দ্যাট ইজ কনফার্মেটিভ জাস্টিস। আর্টিকেল 142 এর সেই প্রভিশন ফলো করেই আচ্ছা, আদালত নামটা হচ্ছে কনফিউজ। তারপরে নেক্সট ওয়ান, তাদেরকে অল্টারনেটিভ জমি দেওয়া হয় যেটা তারা নিজের কোনো প্রপার্টি সেটা দিয়ে করতে চায়। A suo motu writ petition is initiated by President, Parliament, Court on its own motion, State Government. Uma স্যার Class সুমোটো অপশন সি। সুমোটো রিটটা কি এটা কোর্ট নিতে পারে স্যার, এটা অপশন সি। Uma Class করছে না, লাইভ নেই। জানি না। উমা নেই, উমা এদিকে ক্লাস করে বসে বারবার কমেন্ট করছে যে উমা ক্লাস করবে। আর সুমোটো মানে স্যার হচ্ছে সুমোটো অথেন্টিক রিটটা জমিতে কোনো কিছু করা, জানি না সুমোটো মানে কি, সুমোটো জমিতে কোনো কিছু করা। অপশন সি হবে। তো রাইট আনসার হচ্ছে অপশন সি। এখানে সুমোটোর মতো যত ওয়ার্ড আছে আমাদের সংবিধানে সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি উইথ ইংলিশ আর বাংলা, যাদের সমস্যা হবে বুঝতে। 2 পেজ ভর্তি করে দেওয়া আছে, যেগুলো একটু বেশি করে কালারাইজ করা আছে, সেগুলো অলরেডি WBCS এর প্রিলিমস মেন্স বা আদার স্টেটের সিভিল সার্ভিস পরীক্ষায় দিয়েছে, সেগুলোকে ইন্ডিকেট করে দিয়েছি। তো এগুলো বেশি করে পড়ো, আর যদি মনে হয় সবগুলো পড়বে সবগুলোও পড়তে পারো। এরকম 2-1টা টার্ম দিয়ে কোশ্চেন অনেক সময় দেয়, দেখা গেছে, তো এটা একটু ভালো করে দেখে নিও। কিছু পোর্শন আমি অলরেডি করিয়েছি, যেমন কোয়ারান্টো, হেভিয়াস কর্পাস, ওগুলো তো মানে জানো তোমরা, এটা দিয়ে বেশি কোশ্চেন দেওয়ার টেন্ডেন্সি থাকে, এগুলো সবই তোমরা জানো। যেগুলো একটু কম জানো সেগুলো সব বাংলা এবং ইংরাজি লেখা আছে, ঠিক আছে? তারপরেও কারো কোনো সমস্যা হলে ওয়ার্ডটা হয়তো লেখা আছে তাতেও বুঝতে পারছো না, আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করো, আমি এর মধ্যে আর ঢুকছি না। ওকে, তাহলে সুমোটো এখানে দেওয়া আছে, দেখো সুমোটো একদম টপেই দেওয়া আছে, নিজের উদ্যোগে নিজে ব্যবস্থা নিতে পারে এমন বিষয়কে ইন্ডিকেট করে। আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখে দিয়েছি একদম, যে এখানে যেমন আনসারটা পেয়ে গেলে দেখো ওয়ার্ডটাও দেওয়া আছে, কোর্ট অন ইটস ওন মোশন, দেখো এখানে কিন্তু মিনিংটাও তাই আছে, অন ইটস ওন মোশন, ঠিক প্রত্যেকটা ওয়ার্ড তাই দেওয়া আছে। এক্সামে যেরকম অপশন দেয় তার রেসপেক্ট থেকেই এখানে কিন্তু প্রত্যেকটা ইংলিশ ফ্রেজটা ফলো করলে পেয়ে যাচ্ছে। চলে আসতো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, a half an hour discussion can be raised on the basis of a no confusion motion, a calling attention motion, an answer already given to the parliamentary question, a private member's bill. এটা অলরেডি স্যার সি কোশ্চেন স্যার, আমি শেয়ার করেছিলাম। an answer already given to the parliament question. সি হবে সি। অপশন সি। রাইট আনসার হচ্ছে পার্লামেন্টারি কোশ্চেন, যেটা অলরেডি করা আছে, সেটা নিয়ে আরো যদি অতিরিক্ত আনসারের প্রয়োজন হয় তখন সেটা নিয়ে ডিসকাশন করা হয়।
মেনলি মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে করা হয়, টিউসডে থার্সডে করা হয় না। তবে আরো কিছু ক্ষেত্রে করা হয় না, যেমন ফার্স্ট দিনের যে ফার্স্ট সিটিং যখন হয় সেশনের, প্রথম অধিবেশন বসছে প্রথম দিন, সেদিন হয় না। বা বাজেট সেশনের টাইমে যেহেতু অনেক পেন্ডিং কাজকর্ম থাকে, তো ওখানে ওই রকম হাফ অ্যান আওয়ার ডিসকাশনের কোনো রকম এন্টারটেনমেন্ট করা হয় না। যদিও এগুলো আমি বলছি এরকম নয়, এটা পুরোটাই প্রিসাইডিং অফিসারদের সিদ্ধান্ত। তিনি যদি মনে করেন যে বাজেট সেশনেও তিনি এরকম হাফ অ্যান আওয়ারের ডিসকাশন করাতে দেবেন, তিনি করাতে পারেন। কারণ আমরা জানি একবার হাউসের সেশন স্টার্ট হয়ে গেলে সেখানে কি হবে না হবে ওইভাবে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। একটা প্রিসাইডিং অফিসার যার যেরকম মনে হবে সার্কামস্টেন্স ওয়াইজ তিনি সেটা পারমিশন দিতে পারে, নাও দিতে পারে। তো এই হচ্ছে, এটা কোনো সাংবিধানিক প্রভিশন নেই, এটা পুরোটাই আমাদের রুলস এর মধ্যে পড়ে, পার্লামেন্টারি রুলস এবং প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন তার সিদ্ধান্ত। কোশ্চেন নাম্বার 16, the allegations against Mohua Moitro in the cash for query case were investigated by which parliamentary committee? Committee on Public Accounts, Committee on Public Undertakings, Ethics Committee of Lok Sabha, Estimate Committee. স্যার এথিক কমিটি অফ লোকসভা, সি। কত সালে হয়েছিল? साल से एक तो স্যার এটা সালটা মনে পড়ছে না স্যার, এটা রিসেন্টলি হয়েছে স্যার এটা। রিসেন্টলি না, হ্যাঁ মানে 2023 এর গল্প। 2000, হ্যাঁ সো রাইট ওই স্যার কাগজ ছুঁয়েছিল যে সেই ব্যাপারটা নিয়ে হ্যাঁ, এটা হচ্ছে রিসেন্ট। ক্যাশ ফর কোয়ারি হচ্ছে কোনো একজন পার্লামেন্টের মেম্বার, তিনি কোনো প্রশ্ন করবেন, তিনি কোনো উত্তর দেবেন, তিনি যা খুশি তাই করবেন পার্লামেন্টের সেশনে দাঁড়িয়ে। যদি সেটা কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, পেড হয়, কোনো রকম ব্রাইব দিয়ে হয়, তাহলে সেটাকে আমরা ক্যাশ ফর কোয়ারি বলি। তো এই ক্যাশ ফর কোয়ারির এরকম এটা একটা ইললিগাল প্র্যাকটিস, বা আমরা বলতে পারি যে পার্লামেন্টারি রীতিরেওয়াজকে ভায়োলেট করে এমন একটা প্র্যাকটিস। সো দ্যাটস ওয়াই এথিক্স কমিটি রয়েছে, যে কিনা পার্লামেন্টের মেম্বারদের অ্যাক্টিভিটির ওপর নজর দেয়। তারা যদি কোনো ভুলভাল কাজকর্ম করে তার জন্য তাদেরকে শাস্তিও দিতে পারে, সাসপেন্ড করে দেওয়ার জন্য রেকমেন্ড করতে পারে। এথিক্স কমিটি যা রেকমেন্ড করে মোটামুটি প্রিসাইডিং অফিসার সেটাকে অ্যাকসেপ্ট করেই নেয়। আলটিমেটলি এটাকে রুল করার অথরিটি তো প্রিসাইডিং অফিসার, বাট এথিক্স কমিটি এনকোয়ারি করে সেই রিপোর্ট দিলে তার ভিত্তিতেই প্রিসাইডিং অফিসার সিদ্ধান্ত নেয়। এই হচ্ছে ক্যাশ ফর কোয়ারির গল্প। কোশ্চেন নাম্বার 17, হর্স ট্রেডিং ইন লেজিসলেটিভ হর্স ট্রেডিং ইন লেজিসলেটিভ পলিটিক্স জেনারেলি ইমপ্লাই, কাকে ইমপ্লাই করছে? আ কনস্টিটিউশনালি রেকগনাইজড মেথড অফ কোয়ালিশন ফরমেশন, ethical political negotiations, securing legislative support through monetary or other improper inducements, আর হচ্ছে electioneering by political parties. স্যার এটা সি হওয়া উচিত স্যার, সিকিউরিং লেজিসলেটিভ সাপোর্ট থ্রু মনিটারি, পাচ্ছ? টাকার মাধ্যমে হচ্ছে কোনো কিছু মানে কাউকে কিনে নেওয়া, এমএলএ বা হচ্ছে এমপি গুলোকে। রাজ্যের যে নির্বাচনের পরে এরকম প্রচুর অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, বা আমরা সেন্ট্রালেও দেখতে পাই, অন্যান্য স্টেটেও দেখতে পাই। সেই টোটাল অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যেখানে নির্দিষ্ট কোনো একটা মানে পার্লামেন্টারি প্রসিডিউরে যেহেতু মেজরিটি খুব ইম্পর্টেন্ট, সো মেজরিটির বাড়ানো কমানোর ইচ্ছে ওপর বেস করে এই ধরনের অ্যাক্টিভিটি হয়। এটা বেসিক্যালি টাকা পয়সা দিয়ে সদস্যদের কেনা হয় বা সদস্যদের সাপোর্টে নেওয়া হয়, এটাকে ইন্ডিকেট করে। তো দ্যাটস ওয়াই এটা সিকিউরিং লেজিসলেটিভ সাপোর্ট, অর্থাৎ কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা সরকারি পক্ষ বা বিরোধী পক্ষ তারা তাদের ফেভারে কোনো মেম্বারকে টানতে চাইলে এরকম কাজ করে থাকে, তাকেই আমরা হর্স ট্রেডিং বলি। এটা দিয়ে আগেও কোশ্চেন দিয়েছি, এটা বন্ধ করার জন্যই 10 শিডিউলের ব্যবস্থা করা হয়েছে, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট, যেটাকেও আজকাল দেখতে পাচ্ছ যে আকচার ভায়োলেশন হচ্ছে বিকজ অফ দ্য 2/3 কনসেপ্ট। 2/3 মেম্বার একসঙ্গে সিট করলে তাদের কিছু হয় না। So this is the loophole of Anti-Defection Act. So let's go question number 18. The term of SPSC members 6 years up to 62 years of age, up to 65 years of age, or 6 years or 62 years of age, whichever is earlier. এটা এটা D হবে। 6 D year হবে। or 62 year of age, whichever is earliest. স্যার অপশন ডি D, হবে, D হবে। 6 ইয়ার্স। সুপ্রিম কোর্টের জাজেসদের হচ্ছে এটা, হাইকোর্টের জাজেসদের হচ্ছে এটা, আর এটা হচ্ছে এসপিএসসি চেয়ারম্যান এবং মেম্বারদের। আর স্যার সব থেকে উপরেরটা রাজ্যসভার মেম্বারদের না? রাজ্যসভার মেম্বার প্লাস এসএলসিরও মেম্বারদের। So let's go পরের প্রশ্ন, question number 19. According to the constitution, at least how many members of the UPSC should have held office under the government of India or a state government for at least 10 years?
the constitution at least 1/3, 1/2, member. 2/3 নাকি 3/4? So two-thirds, sir. According to the constitution, AP is member of the government. Two-thirds, sir. Two-third. বাকিরা কোয়ালিফিকেশনে তো লেখা থাকে হাফ অফ দ্য মেম্বার্স অফ দি পিএসসি শুড বি আ সিভিল 50% সার্ভেন্ট না? উইথ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মনে নেই? P1 ক্লাস 2 তেই তো দেওয়া আছে, কোয়ালিফিকেশন লেখানোর সময় লিখেছিলাম, মনে পড়েছে? হ্যাঁ স্যার, ভুল হচ্ছে। নির্দিষ্ট হ্যাঁ স্যার। কোয়ালিফিকেশন দেওয়া নেই, বাট এটা বলা আছে যে অ্যাটলিস্ট হাফ মেম্বার এরকম হবে। এভাবে কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলসে দেওয়া নেই, জাস্ট এটুকুই বলা আছে, বাকি হাফদের তো কিছু বলাই নেই। পরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউশন অথরিটিজ নো স্পেসিফিক কোয়ালিফিকেশন প্রেসক্রাইব বাই দি কনস্টিটিউশন? ক্যাগ, মেম্বার্স অফ ইসিআই, মেম্বার্স অফ পিএসসি, আর সিলেক্ট দ্য কারেক্ট আনসার। তারপরে আছে এটা তিনটে স্টেটমেন্ট, তারপর তার উপর Which of the following constitution authority has no স্যার অপশন ডি হবে 1। স্যার ডি হবে, স্যার ডি হবে, স্যার 1 and 2, 1 অপশন 2 ডি 3. হবে। ক্যাগ, মেম্বার অফ ইসিআই আর হচ্ছে পিএসসি। তিনটে পোস্টের ক্ষেত্রে আমাদের সংবিধানে কোনো কোয়ালিফিকেশন স্পেসিফিকলি মেনশন করেনি, তো সবগুলোই রাইট। 20টা প্রশ্ন হলো, 20টা প্রশ্নের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? সবাই ঠিকঠাক করে আনসার দিতে পারছো? হ্যাঁ স্যার। পরেরটায় যাই আমরা তাহলে, আরো 30টা প্রশ্ন আছে। The right to receive instruction in one's mother tongue at the primary stage is mentioned under fundamental rights, fundamental duties, directive principles, no such provision. রাইট টু রিসিভ এ ধরনের তো কিছু পাওয়া স্যার যায়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল হবে। হ্যাঁ স্যার অপশন সি হবে ডিপিএসসি। এ বি তো হবে না। স্যার এরকম প্রভিশন শুনেছি না, এরকম আছে স্যার, জানি না তো। এখানে পড়ায়নি, ডিপিএসসি পার্ট 4 এর বাইরে আরো 3টে আর্টিকেল রয়েছে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস 335, 350A আর 350B। আচ্ছা, তো ডাইরেক্টিভ প্রিন্সিপালসই বলবো এটাকে। এটা ডিপিএসপি পার্ট 4 এর মধ্যে নেই, বাট 350 এর এ আর্টিকেলে আছে। আচ্ছা স্যার। এখানে বলে যে মাতৃভাষায় প্রাইমারি স্টেজ অফ এডুকেশন কম্পালসরি, মানে হ্যাঁ ওটা আছে মাতৃভাষা। যাতে প্রাইমারি স্টেজ অফ এডুকেশন মাতৃভাষায়। পরের কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দি ফলোইং ফান্ডামেন্টাল ডিউটিস রিলেটস টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন? লাস্ট টাইম ক্লজ দিয়ে রেলের মতো পাতি পরীক্ষাতে কোশ্চেন দিয়েছে, এখানে পিএসডব্লিউবি স্যার অপশন বি হবে। জি জি বি মনে হচ্ছে। রাইট আনসার ঠিকই বলেছো, অপশন বি হবে। হ্যাঁ স্যার বি হবে স্যার। Which article directs the state to protect monuments of national importance? 48, 49, 50, 51. এটা 49 এটা স্যার 49 স্যার, 49 মনুমেন্ট। 48 ইউনিফর্ম সিভিল কোড। স্যার ওই অ্যানিমাল আর একটা এগ্রিকালচার আর অ্যানিমাল নিয়ে একটা কিছু ছিল। এতে আছে 48A নয়, 48A। আচ্ছা এনভায়রনমেন্ট প্রোটেকশনের কথা বলা আছে। আর 49 স্যার যেটা ইউনিয়ন আনসার সেটা 50 হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন, 51 হচ্ছে ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি। আর স্যার ইউনিয়ন সিভিল কোডটা কততে তাহলে ছিল? হ্যাঁ বলো। ইউনিয়ন সিভিল কোড যেটা ছিল ইউনিয়ন ডাইরেক্টিভ নয়, ইউনিফর্ম সিভিল কোড। একটু আগে বলে দিলাম তোমাকে যে ইউনিফর্ম সিভিল কোডটা 44, 48 নয়। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 24, হাউ মেনি রিপ্রেজেন্টেটিভ ডু দ্য 28 স্টেটস কালেক্টিভলি সেন্ড টু দ্য রাজ্যসভা? 225, 230, 233, 245। 233। 233 স্যার। তাহলে এরা 233 প্লাস হচ্ছে দিল্লির হচ্ছে 3, পন্ডিচেরির 1 আর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের 4। তাহলে মানে মোট বলছো তোমরা মেম্বার হচ্ছে 5, 6, 7, 8, মানে 233 প্লাস 8,
তাহলে হচ্ছে হয়ে গেল 11, 41 প্লাস আবার 12টা মেম্বার বলছে নমিনেটেড মেম্বার, তাহলে হয়ে গেল 3, 5, 253। 250টা আছে, তার মানে দেখি হচ্ছে 230 হবে তাহলে। 8টা হচ্ছে ইউটি থেকে, আর 225টা হচ্ছে স্টেট থেকে, 8×5 টোটাল 33। 233টা হ্যাঁ, প্লাস 12টা, টোটাল 245। 245। ও তাহলে হচ্ছে 8, এদিকে হচ্ছে 12, 225। কে কে বুঝতে পারলে না? বুঝেছি আমি স্যার। পারিনি স্যার। স্যার আরেকবার বলুন। একবার বলে দিন। তাহলে কালার ক্লাস দেখতে হবে। আমাদের ভারতবর্ষে রাজ্যসভাতে শুধু স্টেট নয়, 3টে ইউটিও রিপ্রেজেন্টেশন দেয়। একটা হচ্ছে দিল্লি, একটা পন্ডিচেরি, আর একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। নাম্বার অফ মেম্বারটা তলায় যারা আন্ডারলাইন করলাম দেখতেই পাচ্ছ। আর বাকি যে স্টেট রয়েছে 28টা স্টেট, সেখান থেকে বিভিন্ন স্টেট বিভিন্ন মেম্বার, সেটা হচ্ছে 225টা। তাহলে এই 3টে ইউটি থেকে কতগুলো? 8টা, আর 28টা স্টেট থেকে কত? 225। মোট ইলেক্টেড সিট এই জন্য রয়েছে এখন 233। আর বাকি 12টা হচ্ছে নমিনেটেড সিট, যেটা লিটারেচার, আর্টস, সায়েন্স আর সোশ্যাল সার্ভিস থেকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। এইভাবে বর্তমানে টোটাল নাম্বার অফ সিটস হচ্ছে 245। বোঝা গেছে? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। বিফোর দ্য এনঅ্যাক্টমেন্ট অফ দি ওমেন্স রিজার্ভেশন অ্যাক্ট 2023, reservation of seats for women existed in Lok Sabha only, state legislative assemblies only, panchayat and municipalities only, আর Lok Sabha and Rajya Sabha। স্যার এটা সি স্যার, পঞ্চায়েত এন্ড মিউনিসিপ্যালিটি। অপশন সি। কত বলছে? 7 স্যার, এটা 92 মনে হয় সম্ভবত। সাংবিধানিকভাবে 1992 সালে 73 and 74 amendment act এর মাধ্যমে। Which princely state is credited with introducing one of the earliest reservation in government jobs in India? কোন দেশীয় রাজ্য সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা প্রথম শুরু করে? মাইসার, ট্রাভানকার, বরোদা, আর হচ্ছে স্যার হায়দ্রাবাদ। বরোদা, এটা হায়দ্রাবাদে পড়ে আসলে দিয়ে স্যার মাইসোর হবে স্যার এটা। ওকে, বাকিরা? মাইসোর তো নেই শিওর। মাইসোর হচ্ছে কারেক্ট আনসার। 1921 এ স্টার্ট হয়েছে। এটা বেসিক্যালি মিলার কমিটি রেকমেন্ডেশনে স্টার্ট হয়। এখানে নন ব্রাহ্মণ যে পিপলরা রয়েছে তাদের জন্য রিজার্ভেশন স্টার্ট করা হয়। কোশ্চেন নাম্বার 27। ভোরা কমিটি ওয়াজ রিলেটেড টু পলিটিশিয়ান, ক্রিমিনাল নেক্সাস, ফাইন্যান্স রিফর্মস, এডুকেশন পলিসি, ওমেন এম্পাওয়ারমেন্ট। স্যার অপশন এ। স্যার স্যার এ স্যার, পলিটিশিয়ান ক্রিমিনাল নেক্সাস। তো এটা 1993 তে সম্ভবত স্যার। এক্স্যাক্টলি 1993 তে এই কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়। বেসিক্যালি আমাদের পলিটিক্সের মধ্যে কিভাবে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি এবং ক্রিমিনালদের সঙ্গে একযোগে আমাদের পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা নিয়ে রিপোর্ট সাবমিট করে। দ্যাট ইজ চেয়ার্ড বাই এন ভোরা। সেই সময় তিনি হোম সেক্রেটারি ছিলেন ইন্ডিয়া। হু ক্যান টেক দ্য ওথ অফ স্পিকার অফ বিধানসভা? PM, deputy speaker, pro tem speaker. Once elected, the speaker simply takes the charges of office. কে শপথ গ্রহণ করাবে স্পিকারের? এমনি তো স্যার অপশন ডি হবে তো। ডি হওয়া উচিত ছিল। এমনি তো স্যার চার্জ নিয়ে নেয়, ওকে তো শপথ সেরকম তো। ওথ নিয়েছেন, ওটাই তার ওথ। পরে আর স্পিকার হিসেবে তার কোনো ওথ হয় না।
তিনি সরাসরি চার্জ নিয়ে নেন। Question number 29. What is the minimum permissible age to become a minister? 21, স্যার 25 স্যার 25। 25 স্যার সাহেব বলছে কারেক্ট আনসার, কারণ 25 হলে লোয়ার হাউসের মেম্বার হওয়া যায়। আর মন্ত্রী হওয়ার স্যার ক্রাইটেরিয়া হচ্ছে তিরিশ কোনো একটা হলে হাউসের 30 হবে। কি হয়েছে বলো? মিনিস্টারের তো 25 মানে লোকসভা, তো রাজ্যসভাতে তো 30 লাগে, তাহলে ওটাতে 30 হবে। এখানে বলেছে মন্ত্রী হওয়ার জন্য মিনিমাম এজ কত লাগে, মন্ত্রী হওয়ার কোয়ালিফিকেশন কি? স্যার 25 বছর বয়স হতে হবে। না, লোকসভা বা রাজ্যসভার মেম্বার হতে হবে। তো মিনিমাম হ্যাঁ কোন হাউসের মেম্বার হতে গেলে 25 মানে মিনিমাম এজ কত লাগবে? এখানে লাগে 30 ইয়ার, এখানে লাগে 25, তো এখানে বলেই দিয়েছে মিনিমাম পারমিসেবল এজ। তো তুমি 30 নিয়ে চিন্তা করবে কেন? 25 নিয়ে কি চিন্তা করবে? বুঝতে পেরেছি স্যার। এবার যদি কোশ্চেন দেয় যে একজন মন্ত্রী যে রাজ্যসভা থেকে বিলং করেন তার মিনিমাম এজ কত হবে, তখন তুমি 30 চিন্তা করতে পারো। হু ইজ দ্য ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড অফ পিএসসি? এস্টিমেট কমিটি, ক্যাগ, প্রেসিডেন্ট, আরসিপি? এসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি স্যার ক্যাগ স্যার ক্যাগ হবে ক্যাগ ক্যাগ হবে ক্যাগ। 148 জেনারেটর 148 আর্টিকেলে ক্যাগের সম্পর্কে বলা আছে। হুইচ স্টেট হ্যাজ এক্সপিরিয়েন্স দ্য হাইয়েস্ট নাম্বার অফ প্রেসিডেন্সিয়াল ইম্পোজিশন? নিচে যেটা দেওয়া আছে পাঞ্জাব স্যার বলে পাঞ্জাব দেওয়া আছে। পাঞ্জাব স্যার ঘাবড়ানোর কিছু নেই, উত্তরপ্রদেশ আছে, পাঞ্জাব আছে, মণিপুর আছে, বিহার আছে। ও বাবা পাঞ্জাব বলছে জয়দেব, বাকিটা? পাঞ্জাবই তো বেশি ছিল এক্সপিরিয়েন্স অফ দ্য প্রেসিডেন্ট জয়দেব জয়দেব সপ্তর্ষি ক্লাস করে না? সপ্তর্ষি কি না স্যার দেখি না তো একে এই ক্লাসের মধ্যে সপ্তর্ষি গ্রুপের রয়েছে তো? না স্যার এ গ্রুপে নেই স্যার ও ও পরীক্ষা দিচ্ছে না? জানি না স্যার ওর সাথে কন্ট্যাক্ট নেই এখন আচ্ছা, কি হবে আনসার বলো? পাঞ্জাব বললে একজন, আর বাকিরা? ইউপি, মণিপুর হবে 10 বার প্রেসিডেন্ট। হাইয়েস্ট নাম্বার অফ মণিপুর টাইম? 11 বার হয়েছে। Yes, 9 times. পাঞ্জাব 27 টাইমস। ওয়েস্ট বেঙ্গল মাত্র 5 বার। তার ডেটাটা এখানে দেওয়া আছে, কবে কি কারণে কোন সময় হয়েছিল সেগুলো। এগুলো বোঝানোর কিছু নেই, যা আছে ডেটা মুখস্থ করে রাখতে হবে, আনসার করতে হবে। Question number 32. The concept of nominated members in Rajya Sabha has been taken from? South Africa, Australia, আয়ারল্যান্ড, অপশন সি। নমিনেটেড স্যার স্যার আইল্যান্ড So Ireland is the right answer. 4টি ফিল্ড থেকে নেওয়া হয়: লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল স্টাডি। In the parliamentary system, a cabinet minister individually can be dismissed from the council of ministers by the prime minister after consultation with president on the recommendation of parliament, or governor on the advice of CM. অপশন এ। স্যার প্রাইম মিনিস্টারই হবে স্যার এন্ড আফটার কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট মানে কনফার্ম, এটা ইউনিয়নই, তাই তো? কোশ্চেনে কোথায় দেওয়া আছে ইউনিয়ন? না ইউনিয়ন তো ক্যাবিনেট মিনিস্টার ইন্ডিভিজুয়ালি ক্যান বি ডিসমিসড কাউন্সিল মিনিস্টার বাদে কোশ্চেনে কোন অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে এটা ইউনিয়ন? মানে তোমরা কি করে ফাইন্ড আউট করলে? নাকি নিজের ব্রেনে যা তৈরি আছে সেটাকে দেখতে চাইছো? তাহলে তো মুশকিল হয়ে যাবে, মানে এটা পরীক্ষার সময় তাই ভুল করবে। প্রথমত এটা করে হচ্ছে কনস্টিটিউশনাল হেড, আর কার অ্যাডভাইসে করে? রিয়েল হেডের অ্যাডভাইসে করে। তার মানে এক হচ্ছে প্রেসিডেন্ট করতে পারে পিএম এর অ্যাডভাইসে, আর এক গভর্নর করতে পারে সিএম এর অ্যাডভাইসে। এখন প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ পিএম একটা তো রয়েছে, তাহলে না নেক্সট তাহলে ইউনিয়নের গল্প নেই, গভর্নর না সব হবে, গভর্নর অন দ্য অ্যাডভাইস অফ তাহলে পিএম। ডি হবে তাহলে। ডি হবে স্যার তাহলে এগুলো কিন্তু ঠিক করবে, মানে যা ব্রেনে তৈরি হয়ে আছে ওইটাই দেখতে চাও, তাহলে মুশকিল হয়ে যাবে, ভুল হয়ে যাবে আনসার। এরকম একটা দুটো কোশ্চেন কিন্তু পিএসসি দেয়, যেগুলো দিয়ে ভেবে করতে হয় একটু। মানে সহজ কোশ্চেন করবে না বলে আমার মনে হয়, কারণ লাস্ট টাইম সহজ কোশ্চেন গুলো তো দেখেছো কিরকম হয় গ্রুপ সি পরীক্ষাতে। সহজ কোশ্চেন করবে না বলেই মনে হয়। আর যদি কোশ্চেন করে রেখে থাকে, মানে সেই যেহেতু আগেই পরীক্ষা হওয়ার কথা ছিল, তো পিএসসি করেও রাখতে পারে, সেক্ষেত্রে একটু পুরনো কোশ্চেনও হওয়ার কথা, মানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। হোয়াট এভার, যাই তাহলে যা 2024 পর্যন্ত তাহলে দেখে যাবো স্যার। কোশ্চেন
কোশ্চেন কিছুটা কিন্তু মডারেট থাকবে, কিছু টাফ থাকবে, কিছু সহজ থাকবে। সহজগুলো ঠিক আছে, কিন্তু কঠিনগুলো একটু ভেবে করবে। বিশেষ করে পলিটি আমি যেন দেখি না যে কারোর মানে 15টা কোশ্চেন দিলে 15টাই যেন ঠিক হয়। পারলে হিস্ট্রি অনেক কিছু পড়িয়েছি, তাহলে হিস্ট্রি কোশ্চেনও যেন পলিটি থেকেই পেয়ে যাও করতে। বা প্রচুর আমি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিনিসপত্র করাই পলিটির মধ্যে, যেগুলো পলিটির সঙ্গে কানেক্টেড, তো সেই কোশ্চেনও যেন করে আসতে পারো। এরকম করেই আনসার করবে, ভেবে করবে। প্রচুর শেখানো আছে, হাজার হাজার কোশ্চেন করানো হয়েছে। আমার মনে হয় না কারোর কোনো কোশ্চেন নিয়ে কোনো মানে খামতি আছে যে কোশ্চেন কম করা হয়েছে। তো সেটাকে কাজে লাগাবে, মানে এরকম নিজের মতো করে ভেবে আনসার করবে না, কি বলছে পড়বে, স্পেসিফিকলি ভাববে কি হয়। ওরকম ভাববে না যে এটা সেন্ট্রালের বিষয়। কোশ্চেনে যদি না দেওয়া থাকে তখন অপশন থেকে বুঝতে হয় কি কোশ্চেনটা সেন্ট্রালের রেসপেক্টে চাইছে না স্টেটের রেসপেক্টে, তখন সেটা বুঝে আনসার করতে হয়। এই তো সহজ কয়েকটা দু একটা ট্রিক, তাহলেই আনসার করতে পারবে। পলিটি বিশাল কঠিন কিছু জিনিস না, যেটা মনে রাখে আনসার করা ম্যাক্সিমাম। Question number 34. Which amendment act gave constitutional status to cooperative societies? স্যার 97 স্যার 2011-তে হয়েছিল। আর্টিকেল 90 তে আছে, ডিপিএসপি তেও আছে, আর ইসে ডিপিএসপি তেও আছে এটা। কোঅপারেটিভ আর আর্টিকেল 90 তে আছে। আর নেই? 97 স্যার। আর নেই? আর স্যার মনে পড়ছে না, একটা পার্ট মনে পড়ছে না। স্যার একটা পার্টি অ্যাড হয়েছে না 9B তে? মনে পড়ছে না এটা। ও আচ্ছা 9 ব্যাচ 9 ব্যাচ আর 9B 243। এন্টার আর্টিকেল 243 ZS to ZT টোটালটাই তো অ্যাড হয়েছে, নতুন পার্ট হুম হয়নি। হুম হুম, আর বাকিগুলো এটা ঠিকই মনে আছে। পড়ছে না। 43B আর্টিকেল ডিপিএসপি তে অ্যাড হয়েছে, 19+1B কে মডিফাই করা হয়েছে, আর এদিকে হচ্ছে ব্যাস, আর কিছু না, এই তিনটেই হয়েছে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেন 35. Which amendment act abolished the privy purse of former rulers? উম, এটা 21 26 স্যার 26 স্যার। ইন্দিরা গান্ধীর সময় করা হয়, তা ইন্দিরা বেসিক্যালি গান্ধী টাইম 70 একটা 70 কাছাকাছি স্যার। লেগেসি ছিল, সেই লেগেসিটাকে স্টপ করা হয়। হুম। সেইটা একবার বলে দিন। এখন যেমন গ্র্যান্ড সিডেনের মাধ্যমে বিভিন্ন রুগ্ন স্টেটগুলোকে সাহায্য করা হয়, সেই সময় ব্রিটিশরা যেসব রাজ্যকে পছন্দ করতো সেই সব রাজ্যকে এরকম টাকা পয়সা দিত, অনুদান দিত। ওটাকে প্রিভি পার্স বলা হয়। ওটা যেহেতু ব্রিটিশদের কনসেপ্ট ছিল, ব্রিটিশদের তেল লাগানো স্টেটগুলোকে বেশি করে দেওয়া হতো, তাই ওই ব্যাপারটাকে বন্ধ করার জন্য প্রিভি পার্সকে তুলে দেওয়া হয়। ওকে, পড়ানো আছে দেখবে প্রিভি পার্স, অ্যামেন্ডমেন্টের যদি নোটস থাকে অ্যামেন্ডমেন্টের নোটসে করানো হয়। পরের কোশ্চেন 36. Which amendment act gave constitutional status to the National Commission for Scheduled Caste and Scheduled Tribe? এটা স্যার 63 1990 সালে স্যার। বাকিরা? এইটি নাইন অ্যামেন্ডমেন্ট একটা কি হয়েছিল? দুটো ডিভাইড হয়ে গেছিল। দুটোকে আলাদা করা হয়েছিল স্যার 238 কে। একটা হচ্ছে এ আর একটা বি। এনসি না স্যার, এ ছিল একটা, আর হচ্ছে এনসিএস মানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব। এই তো লিখে দিলাম, 238 এনসিএসটি আর 238 এনসিএসটি। প্রথমে যখন তৈরি করা হয় তখন শুধু একটাই করা হয়, ন্যাশনাল কমিশন ফর এসটি অ্যান্ড এসটি। ওটাকেই স্প্লিট করা হয় পরে 89 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তো রাইট আনসার 65 অ্যামেন্ডমেন্ট। Question number 37. Which article provides special provision for Sikkim after its statehood? রাজ্যের স্ট্যাটাস পাওয়ার পরে তাকে কোন আর্টিকেলে বিশেষ সুবিধা দেওয়া হয়? স্যার এটা আর্টিকেল 371 এফ মনে হয় সম্ভবত। 2 এ নয়, আর্টিকেল 370 এফ স্যার। 2 এ নয়, 371 এফ, হ্যাঁ 2 এ নয়। 2 এ স্যার 370 স্যার 372 এতে কি ছিল মনে পড়ছে না। 370 স্যার মনে পড়ছে স্যার। 371 এফ। সিকিম যখন ফুল ফ্লেজ স্টেট হয় তখন এই আর্টিকেলটা নেই, এটাকে বাতিল করে দেওয়া হয়। তখন নতুন যে আর্টিকেল অ্যাড করা হয় 371 এর, তার মধ্যে সিকিমকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়। ঠিক বলেছিল।
Which article of the Constitution deals with high courts in the states? স্যার 216। 214। 14 স্যার। দুশো 14 is the right answer. ওর মধ্যে কম্পোজিশন, অ্যাপয়েন্টমেন্ট, টার্ম এইসব দেওয়া আছে 216। চলে আসবো নেক্সট। হু অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস অফ এ হাই কোর্ট? গভর্নর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট স্যার। প্রেসিডেন্ট হবে। প্রেসিডেন্ট। হবে স্যার। আর্টিকেল 217। আর্টিকেল 217। Which amendment act changed the criteria for merger from 1/3 to 2/3 of legislators? 91 amendment, 86 amendment, 97 amendment, 52 amendment. আচ্ছা 91st amendment। 91st 1986 87 তখন ভালো ছিল না এখন ভালো হয়েছে? 97th নাকি না দেখতে কথা আসছে না। 1/3 ছিল তখন ভালো ছিল না এখন 2/3 হয়েছে ভালো হয়েছে? বুঝতে পারছো তো বিষয়টা? 1/3 মেম্বারশিপ করলেই তাদের নাগরিক মানে তাদের মেম্বারশিপ প্রোটেক্টেড থাকতো। আরো বেশি খারাপ ছিল, এখন একটু কম খারাপ আছে। 2/3 হয়েছে স্যার এখন এটা। দুবারই খারাপই আছে, কোনোটাই ভালো না। 91st গেস করছি। প্রথমে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা ছিল, ওটাকে মডিফাই করে পরে 91 অ্যামেন্ডমেন্টে 2/3 করা হয়েছে, যেটার জন্য আমরা কদিন আগে রাঘব চাড্ডাকে দেখলাম যে আম আদমি পার্টি থেকে শিফট করলো, বা রিসেন্টলি আমরা ঋতব্রত চক্রবর্তীকেও দেখতে পেলাম যে শিফট করেছে টিএমসি। Which of the following article related with the read jurisdiction? 32, 226, both A and B, and 139. both and both sir 32 তে আছে আর এইদিকে আছে। দুটোতেই দেওয়া আছে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট, দুটো আলাদা আলাদা আর্টিকেল আমরা জানি, 32 and 226. Who was the first elected mayor of Calcutta Municipal Corporation? বিধান চন্দ্র রয়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বোস আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বাকিরা? সুভাষ চন্দ্র বোস পরে হয়েছিল, ওই তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু প্রথম 1924 এখানে দেয়া আছে ইলেক্টেড, এটা কে দেখবে? ফার্স্ট জিজ্ঞেস করেছে 1923 তে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট জারি হয় এবং তার থ্রু দিয়ে ডেমোক্রেটিক রিফর্ম সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে সেটা স্টার্ট হয়। তারপরে ইলেক্টেড যদি বলা হয় তাহলে সেটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সুভাষ চন্দ্র বোস সেই সময় প্রথমে এক্সিকিউটিভ অফিসার হয়েছিল, আইসিএস পরীক্ষায় পাস করা নিশ্চয়ই মনে আছে, তিনি পদ ছেড়ে দিয়েছেন। তো প্রথমে এখন যখন হয় কমিশনার হয় কলকাতা কর্পোরেশনে, কোন একজন মহিলা সম্ভবত হয়েছেন দেখছিলাম, যে তিনি কারোর কথা শোনেন না, সমালোচনা করা হয়েছিল নিউজ পেপারে দেখলাম। তো ওই পোস্টে সুভাষ চন্দ্র বোস ছিল, তারপরে তিনি পদ ছেড়ে দিয়েছিলেন যেসব ব্রিটিশদের তেলচাটা কাজ করবো। ক্লিয়ার? এটা তাহলে বুঝে যতীন দাস মারা যাওয়ার পর থেকে স্যার। এটা হিস্টোরিক্যাল কোশ্চেন যদিও, বাট যেহেতু মিউনিসিপ্যাল কর্পোরেশনের হিস্ট্রির সঙ্গে রিলেটেড, তো আমি কোশ্চেনটা দিয়েছি। এগুলো একটু কেয়ারফুলি আনসার করবে, কিন্তু ইলেক্টেড আছে না সিম্পলি ফার্স্ট বলছে দেখে আনসার করবে। Which of the following is the duty of PM? Preside over the meetings of cabinet, preside over the meetings of council of states, coordinates between Lok Sabha and Rajya Sabha and all of this. Sir, preside over the meeting of cabinet. কাউন্সিলিং মিনিস্টার তো আলাদা করে দেওয়া থাকে, তো এটা হবে স্যার প্রিসাইড ওভার দ্য মিটিং অফ ক্যাবিনেট। কাউন্সিল অফ স্টেটস এর মিটিং কে প্রিসাইড করে? স্যার স্টেটের তো মিনিস্টার গুলো তো আলাদা করে দেওয়া থাকে, তো হোম মিনিস্টার সম্ভবত ইয়ে দেয়। কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভা, রাজ্যসভা প্রিসাইডিং করেন চেয়ারম্যান। মিনিস্টার নেই এখানে।
মানে ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এটা বা এটা হবে এরকম কোনো medical- কোঅর্ডিনেটর নেই। ওই হ্যাঁ, যদি কোঅর্ডিনেটর জোর করে বলো তাহলে স্পিকারকে বলতে পারো ইন দ্য কেস অফ জয়েন্ট সেশন ইউ ক্যান সে, বাট আর নেই, প্র্যাকটিক্যালি কিছু নেই। এটা কমিউনিকেশন করার প্রশ্নই থাকছে না এক্সেপ্ট দ্য জয়েন্ট সেশন কন্ডিশন। কমিউনিকেশন হয় না বলেই না ওদের জয়েন্ট সেশন করতে হয়। তো রাইট আনসার হচ্ছে মিটিংস অফ ক্যাবিনেট। হু ইজ দ্য চেয়ারম্যান অফ বোর্ড অফ কাউন্সিলর্স? মেয়র, চেয়ারম্যান বোথ, এ অ্যান্ড বি, সিইও অফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা একটুখানি বলছিলাম সুভাষচন্দ্র বোস হয়েছিলেন প্রথম 1923 এর পরে। স্যার তাহলে চেয়ারম্যান হবে। এটা আবার একটু কনফিউশন, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান হবে। মেয়র অ্যান্ড চেয়ারম্যান দুজনেই হবে তো স্যার? বোথ এ অ্যান্ড বি। চেয়ারম্যান অফ বোর্ড অফ কাউন্সিলর। এটা মিউনিসিপ্যাল কাউন্সিলেও থাকে, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনেও থাকে। মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান আর কর্পোরেশন হলে মেয়র। যেখানে বোথ হবে স্যার, কর্পোরেশনে থাকলে মেয়র আর সে কাউন্সিলে থাকলে চেয়ারম্যান। রাইট আনসার ছিল না? বোথ হবে। বোথ বোথ স্যার, ঠিক আছে। সিজিএল এর অলরেডি এটা প্রশ্ন। Where the removal of vice president is stated? 61, 67, হচ্ছে 67, এটা এটা 66। 67 হচ্ছে, কি তারপরে বলবো, 60? 67 67 হবে। স্যার, 67 67 অপশন বি। 65 কি আছে? স্যার ওটা তো প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট আছে স্যার, আর 66 এ আছে স্যার ওই নিচের ইলেকশন ভাইস অফ ভাইস প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। ইলেকশনের ব্যাপারটা। মডিফিকেশনও আছে, কন্ডিশনও আছে। রাইট আনসার 67। Sikkim became a full-fledged state of India through which amendment act? 36 স্যার। 36 স্যার, 36। 36। 36 amendment act. Who is the present chairperson of National Commission for Backward Classes, NCBC? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এটা হচ্ছে স্যার অপশন এ হবে, সাধবী নিরঞ্জন জ্যোতি। Right answer হচ্ছে অপশন এ, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। 18 মার্চ 2026 তিনি পোস্টে এসেছেন, তার আগে গঙ্গারাম আহির ছিলেন। পাদবী এটা পোস্টই ব্যাকওয়ার্ড করতে ক্লাস। পারলাম না, তোমাদের কোশ্চেনটা দেবো বলে আমি ফেসবুকে পোস্ট করতে পারিনি, এবার আজকে সন্ধ্যাবেলা করে, রাত্রিবেলা। In which part and article of Indian Constitution are the center state legislative and administrative relation laid out? আর্টিকেল হচ্ছে এক্সিকিউটিভ এন্ড এটা স্যার পার্ট 9 স্যার, ওই লাস্টে ডি এরটা স্যার, এই পার্ট ই সরি 11 11 11 ডি অপশন আর্টিকেল 245 টু 263 তো বাকিটা স্টেট লেজিসলেটিভ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। হ্যাঁ, ডি সেন্ট্রাল স্টেটের রিলেশন, তারপর হচ্ছে সে ব্যাপারগুলো আছে। there is two chapter, একটা চ্যাপ্টার 1, একটা চ্যাপ্টার 2। legislative relation, administrative relation. So right answer option B. The pension of the Chief Justice of the state charged on CFI, CFS, CFI, CFS. সিএফআই। সিএসএফ কনসোলিডেটেড ফান্ড অফ, আচ্ছা এটা চিফ জাস্টিস সিএফএস। স্যার ইন্ডিয়া কেন স্যার, এটা তো স্টেটের কথা বলছে তাহলে স্যার। হাইকোর্ট, আচ্ছা হাইকোর্টের জুরিসডিকশনে স্টেট। স্যালারি সিএফএস থেকে হয়, পেনশন সিএফআই থেকে হয়। মনে নেই দুটো পোস্ট আছে, গভর্নর আর হাইকোর্ট জাজ, যাদের স্যালারি আর পেনশন ডিফারেন্ট ফান্ড থেকে হয়। পড়েছি যখন পড়েছি আমি তো বলে দিই। হ্যাঁ স্যার ভুল হয়েছে স্যার। কি
কি করে এটা মনে রাখতে বলি সেটাও বলে দিই, যে এরা স্টেটের কাজ করলেও এদেরকে ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে। ইউনিয়ন লিস্টে রাখা যে কোনো বিষয় যা কিনা স্টেটে কাজ করে তাদের স্যালারি আর পেনশন আলাদা আলাদা ফান্ডে যাবে। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ইউনিয়ন লিস্ট। স্যার গভর্নরের ক্ষেত্রেও সেম না স্যার? সেম একই। Last question. Residuary subjects are mentioned under which entry of union list? রেসিডুয়ারিটা আসলে ইউনিয়ন লিস্টের মধ্যেই দেওয়া আছে, তাই জন্যই পার্লামেন্ট ল মেকিং করতে পারে। এটার উপর আজ যেটা পোস্ট করেছি দেখবে যে কি সব জিনিসগুলো আছে। এই যে ক্রিপ্টোকারেন্সিকে ইলিগাল ডিক্লেয়ার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিভাবে করেছে? কারণ স্যার 97 হচ্ছে 97 এন্ট্রি ম্যাটার। টেকনোলজি সায়েন্স। এক্সাম্পল যেগুলো এখনো অবধি রেসিডুয়ারি পাওয়ারের মধ্যে ঢুকেছে: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা প্রোটেকশন, ডিজিটাল কারেন্সি, মানে ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে পড়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, রেগুলেশন, ক্রিপ্টোকারেন্সি, কার্বন ক্রেডিট ট্রেডিং, ইন্টারনেট গভর্নেন্স, স্পেস কমিউনিকেশন, স্যাটেলাইট নেভিগেশন, প্রাইভেট স্পেস মিশন, এগুলো সব হচ্ছে আন্ডার দিস। আরো স্যার রেসিডুয়ারি বলো। রেসিডুয়ারি মানে সাবজেক্ট মানে কি স্যার ওই রেসিডুয়ারি পাওয়ারের মতো ওই ওই জিনিসটা? রেসিডুয়ারি পাওয়ার মানে কি সেটা যদি বোঝো তাহলে রেসিডুয়ারি সাবজেক্ট তো বোঝার অসুবিধা কিছু নেই। স্যার ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট আছে, দিয়ে একটা রেসিডুয়ারি ছিল, মানে পার্লামেন্ট দেশের বাইরে ল করতে মানে ল করার কোন কিছুর ওপর অধিকার শুধু পার্লামেন্টের, এই জিনিসটা রেসিডুয়ারি পাওয়ার নয়? এটা থেকে করেছে গড নোজ, জানি না, আমি বলে দিচ্ছি। ইউনিয়ন লিস্ট হচ্ছে তিনটে লিস্ট আছে আমাদের সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্টের ল মেকিং এর ক্ষেত্রে। একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের উপর পার্লামেন্ট ল বানায়, স্টেট লিস্টের সাবজেক্টের উপর স্টেট লেজিসলেচার ল বানায়, আর কনকারেন্ট লিস্টের সাবজেক্টের উপর পার্লামেন্ট প্লাস স্টেট লেজিসলেচার বোথ ক্যান মেক ল। এই তিনটে লিস্টের মধ্যে গোটা ভারত একটা দেশের সবকিছু দেওয়া তো সম্ভব নয়। ভবিষ্যতে নতুন নতুন বিষয় উদ্ভূত হতে পারে, যে বিষয়ের উপর ল বানানোর প্রয়োজন হতে পারে। এই নতুন করে উদ্ভূত যে বিষয়গুলো থাকতে পারে, যেটা দেশের বাইরে কি দেশের ভেতরে এরকম কিছু বলা নেই, জানি না তুমি পড়েছো। তো সেই নতুন নতুন উদ্ভূত যেখান থেকে খুশি হতে পারে বিষয়, সেই বিষয়ের উপর ল মেকিং পাওয়ার পার্লামেন্ট এনজয় করে। পার্লামেন্টের এই ল মেকিং পাওয়ারটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার, মানে বাংলায় অবশিষ্ট ক্ষমতা। এই অবশিষ্ট ক্ষমতা তাহলে কিসের উপর? এমন কিছু বিষয়ের উপর যে বিষয়গুলোর উপর, যে বিষয়গুলো কোনো তালিকার মধ্যে নেই। এই যে এখানে সেই তালিকার বিষয় কয়েকটা উল্লেখ করে দিয়েছি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোথা থেকে পড়েছিল এটা? বই থেকে? স্যার অ্যাকচুয়ালি বুঝতে পারিনি পড়তে গিয়ে, মানে এইভাবে পড়লে তো ভুল হয়ে যাবে, মানে যার কাছে পড়েছো সেও তো, তার কাছে পড়লে যে কোনো একটা জিনিস ফলো করতে হবে, হয় বই ফলো করতে হবে, তাহলে বই বই সুন্দর করে বুঝে পড়তে হবে। যদি বই ফলো করে বুঝতে অসুবিধা হয় তাহলে প্রচুর এখন ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে, সেই ফ্রি ক্লাস দেখতে হবে। যদি কোনো টিচারের কাছে পড়ো তাহলে সেই টিচারের ক্লাসগুলো পড়তে হবে, যে কোনো একটা করতে হবে, তো নয়তো মুশকিল হতো, ঘেটে ঘোয়া হয়ে থাকবে সব জায়গায়। এবং আধ ঘন্টা করে তুমি রেসিডুয়ারি পাওয়ার বুঝতে পারছো, রেসিডুয়ারি সাবজেক্ট বুঝতে পারছো না। তো যখন রেসিডুয়ারি পাওয়ার বুঝবে তো রেসিডুয়ারি সাবজেক্টও তার সঙ্গে ইনক্লুডেড। তাহলে কিরকম ঘেটে বোঝা আছে, তার জন্য তুমি রেসিডুয়ারি পাওয়ারটা বুঝতে পারছো কিন্তু রেসিডুয়ারি সাবজেক্টটা বুঝতে পারছো না। অবশ্যই তোমাকে সেই রকম জায়গা থেকে বুঝতে হবে। এগুলো সব মানে তোমাকে তো এগুলো রেকর্ডিং ক্লাস দিয়ে দিয়েছিলাম না, পুরো লিস্ট। না স্যার, সেন্টারের এটা নেই আমার কাছে। সেন্টার সিলেকশন থাকার তো কথা, না থাকলে আমাকে বলতে হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে এটা ক্লাসে হয়ে গেছে স্যার, এই ক্লাসে? না, তুমি যে কমপ্লিট ব্যাচে পড়ছো সেখানে এখনো হয়। আচ্ছা। আচ্ছা, তো আমাদের আজকে এখানে টেস্ট করলাম 50টা কোশ্চেন, সামনে পরীক্ষা আছে তোমাদের। অল দ্য বেস্ট। এই প্র্যাকটিস যে ক্লাস চলছিল সেই প্র্যাকটিস ক্লাসটা আজকে স্টপ হচ্ছে। এই প্র্যাকটিস গ্রুপের মধ্যে ইন ফিউচার পুরোনো জিনিসপত্র দেওয়া নেওয়া করতেই পারো, কিন্তু নতুন কোনো জিনিস আর এখানে দেওয়া হবে না। অবশ্যই প্রিলিম করে আমি চেষ্টা করবো একটা মেন্স ওরিয়েন্টেড ব্যাচ করতে, যারা যারা জয়েন করবে তখন সেটা আমাকে জানাবে, জয়েন করবে।